পর্বের শুরুতেই আমরা দেখতে পাই পার্ক তার কাছে থাকা ড্যাগারটা নিয়ে জিহুনের উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু জিহুন খুব সহজেই তার কাছে থাকা ড্যাগারটা নিয়ে নেয় আর বলে এখন থেকে এই ড্যাগারটা আমার। এই কথাটা বলে জিহুন ওই ড্যাগারের পাওয়ারটা অ্যাক্টিভ করে নেয়, যার ফলে জিহুন এখন তাদের শরীরের সকল ভাইটাল অর্গানগুলো দেখতে পাচ্ছিল পুরো এক্স-রে ভিশনের মতো। কিন্তু ঠিক তখনই ওখানে থাকা পার্কের সকল লোকজন জিহুনের উপরে অ্যাটাক করে দেয় আর জিহুন তখন গায়েব হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায়। এরপর জিহুন ওখানে থাকা সবার উপরে এক এক কাট লাগিয়ে দেয় যাতে কিনা ওখানে থাকা সব লোক ঘায়েল হয়ে যায়। এরপর তাদেরকে জিহুন বলে তোমরা এখন হার মেনে নাও আর তোমাদের কাছে থাকা সকল টাকা পয়সা আমাকে দিয়ে দাও। এরপরে সিন শিফট হয় আর আমরা পার্কের বোন ইয়ঞ্জুকে দেখতে পাই। পার্ক আসলে তার বোনকে সবকিছু খুলে বলছিল যে জুহিয়ান তাদের কাছ থেকে সব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে আর হঠাৎ করেই জুহিয়ান অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। মনে হচ্ছিল এটা জুহিয়ান না, অন্য কেউ। ইয়ঞ্জু তখন পার্ককে জিজ্ঞেস করে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে। পার্ক তখন বলে সব টাকা নিয়ে গেছে আর ওই বুদ্ধার স্ট্যাচুটাও। এটা শুনে ইয়ঞ্জু রেগে যায় আর বলে এটা তোমরা কি করেছো, যে করেই হোক ওই মূর্তিটা উদ্ধার করো। অন্যদিকে আমরা জুহিয়ানকে দেখতে পাই যে কিনা ওই মূর্তিটা বিক্রি করার জন্য একটি শপে গেছিল আর সেখানে শপ ওনার বলে এই মূর্তিটার দাম 50,000 টাকার বেশি 1 টাকাও হবে না। তখন জুহিয়ান নিজে নিজে চিন্তা করতে থাকে এই মূর্তিটার দাম যদি এত কম হয় তাহলে পার্ক এটা নেওয়ার জন্য এত চেষ্টা কেন করছিল। আর এই কথা বলার সাথে সাথে সিস্টেম একটা নোটিফিকেশন দেয় আর বলে মূর্তিটার ভিতরে কিছু আছে। এটা চেক করার জন্য জুহিয়ান ওই মূর্তিটার নিচের অংশটা কাটে আর ঠিক তখনই ওখান থেকে একটি বোতল বের হয়। এটা আসলে ছিল একটা ড্রাগের বোতল। এটা দেখে জুহিয়ান এই ইনফরমেশনটা ডিটেকটিভ কিমকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা ইয়ঞ্জুকে দেখতে পাই যে কিনা তার বসের কাছে ক্ষমা চাচ্ছিল বুদ্ধার মূর্তিটা হারানোর জন্য। ঠিক তখনই ওখানে পুলিশ পার্ককে অ্যারেস্ট করে ওখানে চলে আসে। ডিটেকটিভ কিম তখন ইয়ঞ্জুকে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে যে তোমরা মূর্তির ভিতরে করে ড্রাগ সাপ্লাই করো আর প্রমাণ হিসাবে ওই বুদ্ধার মূর্তির ভিতর থেকে যেই ড্রাগের বোতলটা পাওয়া গেছিল সেটাকে দেখায়। অন্যদিকে ইয়ঞ্জুর ওয়্যার হাউসে ঢোকার জন্য পাস কির প্রয়োজন আর তখন রেডিওতে খবর আসে যে ওয়্যার হাউসে ঢুকতে পেরেছে আর ওখানে আমরা 600 এরকম আরো মূর্তি পেয়েছি যার প্রত্যেকটার ভিতরে ড্রাগ ছিল। এটা দেখে ইয়ঞ্জু অবাক হয়ে যায় কারণ তাদের প্রত্যেকটা রুমের পাস কি আলাদা আলাদা ছিল, কিন্তু তারা সব রুমের পাসওয়ার্ড জানলো কি করে। এরপর ইয়ঞ্জুকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। ডিটেকটিভ কিম তখন ইয়ঞ্জুকে বলে আপনার সাথে কেউ একজন কথা বলবে আর গলার আওয়াজ শুনে ইয়ঞ্জু বুঝে ফেলে যে এই সব কিছু করেছে জুহিয়ান, যে কিনা তাদের এই সব পাসওয়ার্ড জানতো। জুহিয়ান তখন ইয়ঞ্জুর সাথে মজা নেয় আর বলে পাসওয়ার্ডটা সময় মতো চেঞ্জ করলে আজকের দিন আর দেখতে হতো না, যাক এখন তুমি জেলের হাওয়া খাও। এরপর জুহিয়ান নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয় আর তখন মোবাইলে দেখতে থাকে যে ইয়ঞ্জুকে পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে সে 10 মিলিয়ন ইউয়ান পুরস্কার পাবে। এটা দেখে জুহিয়ান ভাবে যাক আমার টাকার জোগাড় হয়ে গিয়েছে, এখন আমার একটু বিশ্রামের প্রয়োজন। এরপর জুহিয়ান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে গিয়ে দেখে ঠিক তার বাড়ির উপরেই একটা টম অ্যাপিয়ার হয়েছে। টমের চারিপাশে মিলিটারি সিকিউরিটি একদম অ্যালার্ট ছিল। এরপরে আমরা একজন মহিলাকে দেখতে পাই যে কিনা আমেরিকান সিআইএর এজেন্ট ছিল, তার নাম থাকে লিন্ডা, যে কিনা তার বেসে ফোন করে বলছিল কোরিয়ান গভর্নমেন্ট এই টম সম্পর্কে কিছুই জানে না, আমরা খুব সহজেই এখানে থাকা রিলিকগুলো চুরি করে নিতে পারবো। এসব কথা ওই মহিলা ফোনে বলছিল আর ঠিক তখনই তার সামনে কিয়োশি নামের একজন ব্যক্তি আসে যে কিনা জাপানিজ গোয়েন্দা সংস্থার লোক থাকে। আসলে তাদের দুজনের উদ্দেশ্যই সেম ছিল, এখানে থাকা রিলিক চুরি করা। আর এই সব কথা জুহিউন পাশ থেকে দাঁড়িয়ে শুনছিল আর মনে মনে বলছিল এদের হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স, কিন্তু এরা কি জানে কিভাবে টমের ভিতরে যেতে হয়। এ কথা বলার সাথে সাথে জুহিউনের সামনে লাল বর্ণের কিছু লেখা চলে আসে। আসলে এই লেখাগুলোকে বলা হয় টম গ্লিফ, মানে টমের ভিতরে কি ধরনের মনস্টার থাকবে আর কোথায় কোথায় ট্র্যাপ আছে সব নিয়ম কানুন এই টম গ্লিফের ভিতরে লেখা থাকে। এরপরে জুহিউন ওই টম গ্লিফ পড়ার চেষ্টা করে আর তখনই সিস্টেম তাকে আরেকটি নোটিফিকেশন দেয়। সেখানে লেখা ছিল জুহিউন আরো একটি নতুন স্কিল আনলক করে ফেলেছে, যে স্কিলের মাধ্যমে সে যে কোনো ধরনের ভাষা লিখতে এবং পড়তে পারবে। আরও এখন তার 2টা স্কিল খোলা বাকি ছিল। এরপরে জুহিউন এন্ট্রেন্স পেয়ে যায়, মানে টমের ভিতরে ঢোকার দরজা। এরপরে জুহিউন তার কাছে থাকা ড্যাগারটা দিয়ে এন্ট্রেন্সের দরজাটা খুলে নেয়, যার ফলে ওখানে একটি আলোর ঝলকানি ওঠে আর এটা লিন্ডা আর কিয়োশিও দেখতে পায়। এরপরে তারা দুজনেও ওই গেটের ভিতরে লাফ দেয়। অন্যদিকে আমরা জিহিউনকে দেখতে পাই যে কিনা একটা বড় ঝিলের সামনে দাঁড়িয়েছিল আর তার কাছে থাকা ড্যাগারটা ওই ঝিলের ভিতরে ছুঁয়ে মারে। এরপরে ওই ঝিলের ভিতর থেকে একটি বড় স্নেক মনস্টার বেরিয়ে আসে আর বলে এই ড্যাগারটা এইমাত্র পানিতে কে ফেলেছে। আর জুহিউন তখন বলে এই যে আমি, আমাকে দেখতে পাচ্ছ না, আমি ফেলেছি। আসলে স্নেক মনস্টারটার সাইজ এতই বড় ছিল
যে সে জিহুনকে দেখতেই পারছিল না। সিনিক মনস্টার তখন নিজের মুখ অনেক বড় করে হা করে, আর তার মুখের ভিতরে ছিল একটি সোনার ডেগার আর একটি সিলভার ডেগার, আর বলছিল এর ভিতরে তোমার কোনটা। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছি, একজন কাঠুরের গল্প। সংক্ষেপে আমি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যেমন একজন কাঠুরে কাঠ কাটতে গিয়ে তার কুঠাল পানিতে পড়ে যায়, আর তখন জলদেবতা একটি সোনার আর একটি রূপোর কুঠাল নিয়ে আসে আর বলে এর ভিতরে তোমার কোনটা। কাঠুরে তখন বলে আমার কুঠাল ছিল লোহার, এর ভিতরে কোনোটাই আমার না। এটা আসলে সততার পরীক্ষা। আর এই স্টোরিটা পুরো বিশ্ববিখ্যাত, আর জিহিউনও এই গল্পটা জানতো। এরপরে ওই সাপ বলে জলদি করে বলো তোমার এর ভিতরে কোনটা। জিহিউন তখন বলে ওর ভিতরে একটাও আমার না। এটা শুনে ওই স্নেক মনস্টার বলে তুমি কতটা ইমানদার। আর এরপরে জিহিউনের ডেগারটা ওই স্নেক মনস্টারটা বের করে। এটা দেখে জিহিউন মনে মনে চিন্তা করে আমি যদি এখন বলি এই সোয়ার্ডটা আমার, তাহলে ও হয়তো আমাকে বাকি দুইটা সোয়ার্ডও দিয়ে দেবে। কিন্তু জিহিউনের মনে মনে অন্য চিন্তা ভাবনাই ছিল। আর জিহিউন তখন ওই সাপটাকে বলে আমি কি এই সোয়ার্ডটা আরো কাছ থেকে দেখতে পারি। এটা বলে ওই সোয়ার্ডটা সাপের মুখ থেকে নিয়ে সাপের মুখের উপরেই অ্যাটাক করে দেয়, যার ফলে কিনা ওই সিনিক মনস্টারটা অনেক বেশি রেগে যায়। আর জিহিউন তখন বলে আমি তোমাকে বিশ্বাস করি না, হয়তো তুমি আমাকে পুরস্কার হিসেবে বাকি দুইটা তরোয়ালও দিয়ে দেবে, কিন্তু তার ফলে আমি একজন মার্ডারার হয়ে যাব। একথা শুনে ওই সিনিক মনস্টার বলে এ ঘটনা তুমি কি করে জানলে। তখন জিহিউন বলে আমেরিকাতেও এরকম একটি ঘটনা হয়েছিল, যেখানে এই সোনা আর রূপার ডেগার তার ইউজারকে ম্যানিপুলেট করে একজন মার্ডারার বানিয়ে দিয়েছিল। এরপর জিহিউনের সাথে আর ওই স্নেক মনস্টারটার সাথে লড়াই শুরু হয়ে যায়। এরপরে জিহিউন ওই স্নেক মনস্টারের মাথার ভিতরে তার কাছে থাকা ডেগারটা গেঁথে দেয় আর বলে তোমার হাতে এখনো সময় আছে, হার মেনে নাও। কিন্তু সাপ তখন বলে তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে। একথা শুনে জিহিউন তার তরোয়ালটা আরো ভিতরে ভরে দেয়, যাতে কিনা ওই সাপটার অনেক বেশি কষ্ট হতে থাকে। জিহিউন তখন বলে আমরা রিলিক 3 ভাবে ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে ডেফিনিটি, যেখানে কিনা আমরা রিলিকের সাথে বন্ধুত্ব করে তাদের ব্যবহার করতে পারবো। সেকেন্ড হচ্ছে ডমিনেন্স, যেখানে কিনা ইউজার তার পাওয়ার দিয়ে রিলিকের উপরে কন্ট্রোল নিয়ে নেয়। আর থার্ড হচ্ছে সিনার্জি, যেখানে কিনা ইউজার আর রিলিক দুজনের সাথে দুজনের এমন গভীর সম্পর্ক হয়ে যায় যে তারা দুজন একজন আরেকজনকে অনুভব করতে পারে। জুহিয়ান আসলে ডমিনেন্সের মাধ্যমে রিলিকের উপরে নিজের কন্ট্রোল পেতে চাচ্ছিল, কিন্তু সিনিক মনস্টারটা হার মানছিলই না। এরপর সিনিক মনস্টার জিহুনকে নিয়ে পানির ভিতরে ঝাঁপ দেয় আর বলে আমার উপর থেকে সরো। কিন্তু জুহিয়ান বলে আমি আমার সেকেন্ড লাইফে কারো কথাই শুনবো না, তোমার কাছে এখনো সুযোগ আছে, হার মেনে নাও। কিন্তু সিনিক মনস্টার হার মানে না, আর এক পর্যায়ে জিহুন ওই সিনিক মনস্টারটাকে ডিস্ট্রয় করে দেয়। সিনিক মনস্টার ডিস্ট্রয় হওয়ার সাথে সাথেই জিহুনের হাতে একটি সোনার আর একটি রূপার অ্যাক্স চলে আসে। তখন সিস্টেম থেকে একটি নোটিফিকেশন আর বলে তুমি নতুন আরো একটি স্কিল আনলক করে ফেলেছো, যার নাম থাকে টম্ব এক্সকেভেশন। অন্যদিকে লিন্ডা আর কিয়োশিও ওই ঝিলের কাছে চলে আসে। তাদের দুজনকে দেখে জুহিয়ান ওখানে লুকিয়ে পড়ে। এরপরে কিয়োশি তার কাছে থাকা একটি রিলেক ওই ঝিলের ভিতরে ফেলে, কিন্তু ওখান থেকে কিছুই বের হয় না। এটা দেখে কিয়োশি বলে কিছু হচ্ছে না কেন, ভবিষ্যৎবাণীতে তো বলা ছিল যে পানির ভিতরে নিজের রিলেক ফেলতে হবে। এই কথা শুনে লিন্ডা বুঝে যায় যে জাপানের কাছে এমন কোন রিলেক আছে যার মাধ্যমে তারা ভবিষ্যৎ দেখতে পারবে। লিন্ডা আর কিয়োশি খেয়াল করে যে টম্ব ভাঙতে শুরু করেছে। এরপরে তারা দুজন ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা পার্কের টিম মেম্বারদেরকে দেখতে পাই, যেখানে কিনা তারা বলছিল আমাদের কাছে থাকা সকল মূর্তি আর ড্রাগ সবই পুলিশে জব্দ করে নিয়েছে, এমনকি আমাদের বসকেও পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। এই সব কিছু হয়েছে জুহিয়ানের জন্য, আমি ওকে ছাড়বো না। একথা শুনে তার বাকি সাথী দুইজনও বলে হ্যাঁ হ্যাঁ তুমি ওকে ছাড়বে না, অবশ্যই ওকে দেখে নিবে, আর আজকে থেকে তুমি আমাদের বস হয়ে যাও। এই সব কথা তারা বলছিল। আর ঠিক তখনই জুহিয়ান তাকে ফোন করে। জুহিয়ানের ফোন দেখে সুংহো ভয় পেয়ে যায়। এরপরে ভয়ে ভয়ে ফোন রিসিভ করে। আর জুহিয়ান তখন বলে ফোন রিসিভ করতে এত দেরি হয়েছে কেন, তোমার কি মরার শখ হয়েছে নাকি? আমার কাছে তোমাদের জন্য একটি কাজ আছে। অন্যদিকে আমরা কিয়োশিকে দেখতে পাই, যে কিনা ফোনে কথা বলছিল আর বলছিল এটা কি করে হতে পারে যে ভবিষ্যৎবাণীর সাথে আমাদের কাজ মিলল না। তখন মোবাইলের অপর পাশে থাকা ব্যক্তি বলে ভবিষ্যৎবাণী দ্বিতীয়বার আবার হয়েছিল, যেখানে বলা ছিল একজন কোরিয়ান লোক এসে ওখানে থাকা রিলিক চুরি করে নিয়ে যাবে।
কিয়োশি তখন নিজে নিজেই চিন্তা করতে থাকে যে গাইড যদি এই ঘটনা জানতো তাহলে আমাদেরকে আগে কেন বলল না। এরপরে কিয়োশিকে ওয়ার্নিং দিয়ে বলে ওই কোরিয়ানের থেকে সাবধানে থেকো, কারণ তার সম্পর্কে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা আছে যে সে পুরো দুনিয়াকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। এরপরে সেম শিপটায় আমরা জুহিয়ানকে দেখতে পাই যে কিনা ফোন করে জংহোকে বলছিল লস ভেগাসে থাকা একটি অকশনে যাওয়ার জন্য, যেখানে কিনা রেলিক সেল হবে। সাংহো তখন জুহিয়ানকে বলে আমরা কি করে যাব, তুমি তো আমাদের কোম্পানিকে পুরো বন্ধ করে দিয়েছো। এটা শুনে জুহিয়ান বলে এটা তোমাদের বিষয়, আমি তোমাদের এর জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা দেব, কিন্তু তোমরা যদি না যেতে পারো তাহলে তোমাদের খবর আছে। এটা শুনে সাংহো ভয় পেয়ে যায়। আর অন্যদিকে আমরা জুহিয়ানকে দেখতে পাই যে কিনা পরবর্তী টমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে নিউজ চলে আসে যে একজন ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছে। আর এই ধরনের ঘটনা যেখানে হয় সেখানে টম অবশ্যই আসবে। এরপর জুহিয়ান সামনের দিকে হাঁটতে থাকে আর ঠিক তখনই তার সাথে কিয়োশির ধাক্কা লেগে যায়। এটা দেখে জুহিয়ান নিজে নিজে চিন্তা করতে থাকে এই তো হচ্ছে সেই জাপানিজ ব্যক্তি যে কিনা এখানে রেলিক চুরি করতে এসেছে। আর ও যেহেতু এখানে আছে তাহলে এখানে টম আসবেই আসবে, কারণ জাপানিজদের কাছে ভবিষ্যৎ দেখার রিলিক তাদের হাতে অলরেডি চলে এসেছে। জুহিয়ান তখন খেয়াল করে কিয়োশির কাছেও একটা রিলিক আছে, কিন্তু এই রিলিকের পাওয়ার কি সেটা জুহিয়ান জানে না। এরপরে জুহিয়ান বলে ওর কাছে যেহেতু রিলিক আছে যে পাওয়ারই হোক না কেন ওটা আমি চুরি করে নিবই নিব। অন্যদিকে কিয়োশি জুহিয়ানের উপর চিল্লাচিল্লি করে যাচ্ছিল। এরপরে জুহিয়ান তার কাছে থাকা বিয়ার কিয়োশির মুখের উপরে ছুঁড়ে মারে। এতে কিয়োশি আরো বেশি রেগে যায় আর বলে তুমি আমার কাপড় নষ্ট করেছো, এবার এই কাপড়ের দাম দাও। জুহিয়ান তখন কিয়োশির কাপড় ঝেড়ে দেয় আর অভিনয় করতে করতে বলে আরে আমি তো খুব গরিব, আমি তোমার টাকা কি করে দেব। আর এই ফাঁকে কিয়োশির কাছে থাকা রিলিকটাও চুরি করে নিয়ে যায়। ঠিক তখনই কিয়োশির আইডি কার্ডও নিচে পড়ে যায়। জুহিয়ান তখন তার আইডি কার্ড উপরে উঠিয়ে তাকে ফিরিয়ে দিতে নেয়। আর কিয়োশি তখন মনে মনে চিন্তা করতে থাকে আমার আসল পরিচয় এখানে কাউকে জানতে দিলে চলবে না যে আমি একজন জাপানিজ এজেন্ট। আর ঠিক তখনই ওখানে ভূমিকম্প হতে শুরু করে, তার মানে এখানে টম আসতে চলেছে। আর ঠিক তখনই কিয়োশিকে তার এজেন্ট ফোন করে বলে কোরিয়ানের থেকে সাবধান, যেই কোরিয়ান ওই রিলিক চুরি করেছিল সে তোমার আশেপাশেই আছে, এটা হচ্ছে আমাদের নতুন ভবিষ্যৎবাণী, আর তুমি বিয়ারের থেকে সাবধানে থেকো। একথা বলতেই কিয়োশি বুঝে যায় যে ওই কোরিয়ান ছেলেটা হচ্ছে একটু আগে যে তার উপরে বিয়ার মেরেছে সেই ছেলেটাই। এর মানে কিয়োশি এখন জুহিয়ানের আসল পরিচয় জানে। আর এর সাথে সাথে টম রাইডারের সেকেন্ড এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।